দর্শক আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ছাত্র জনতার আন্দোলন দমনে সহিংসতা ও গণহত্যা তদন্তে ঢাকায় জাতিসংঘের প্রাথমিক কারিগরি প্রতিনিধি দল দিনের শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছেন তারা। দর্শক এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, প্রতিনিধি দলের সফর নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের দর্শককে। যুথি, ছাত্র জনতার উপর জুলাই আগস্ট মাসে যে নৃশংসভাবে ঘটনাগুলো ঘটেছিল সেটি নিয়ে আজকে জাতিসংঘের যে ৩ সদস্যের যে টিম, সেটি নিয়ে আজকে ৩ সদস্যের টিম এসেছেন সকাল 10টার আগেই, এবং তারা এখন ইতোমধ্যে তারা এসে পড়েছেন। একটু পরে বৈঠকের কথা রয়েছে। তবে আমি যেটি বলতে চাই যে জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ররি মুঙ্গেভেনের নেতৃত্বে এই ৩ সদস্যের দলটি এসেছেন এবং তারা কালকে বুধবার মধ্যরাতে বাংলাদেশে এসেছে। তবে এই দলটি প্রাথমিকভাবে 1 সপ্তাহের জন্য বাংলাদেশে থাকবে। তবে আরো একটি যেটি জানিয়ে দিতে চাই সেটি বৈঠক করার কথা রয়েছে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সাথে, এবং প্রাথমিক তথ্য অনুসন্ধানের জন্য তারা আলোচনা করবেন যে কিভাবে আসলে সহযোগিতা লাগতে পারে বাংলাদেশের এই বিষয়গুলোতে। তারা তদন্তের কাজে বা বিভিন্ন প্রক্রিয়া শর্ত সহ তারা কাজের ধারা তুলে ধরবে। আরেকটি যেটি আমি জানিয়ে দিতে চাই যে গতকাল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন কিন্তু বলেছিলেন যে জাতিসংঘের দলটি উপদেষ্টাদের সঙ্গেও দেখা করবেন। তবে এই বৈঠকটি এখনো শুরু হবে কিছুক্ষণের মধ্যে হওয়ার পর আসলে আমরা জানতে পারবো যে কিভাবে তারা তদন্তে আগাবে বা কিভাবে সাহায্য করবে। তারা যেহেতু বলেছেন যে মূলত বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে সহযোগিতা লাগবে এবং একই সঙ্গে জাতিসংঘের দলটি বাংলাদেশে এসে তাদের কি ধরনের সহযোগিতা করবে সেটি সম্পর্কে আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। এই ছিল সর্বশেষ খবর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ছড়া ও নদ নদী দিয়ে তীব্র বেগে ভারত থেকে পানি আসছে, এতে বন্যায় ভাসছে বিভিন্ন জেলা। দর্শকে নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী ব্রাহ্মণবাড়িয়া আছেন মেহেদি নূর পরশের কাছে যাচ্ছি। পরশ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? পরশ, আপনার ওখানে কি অবস্থা বন্যার? কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং দুর্গত এলাকার মানুষকে আসলে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম শুরু করেছে কিনা, সার্বিক চিত্র যদি আমাদের দর্শককে দেখাতেন। হ্যাঁ, যদি বাড়ি বসন ভারত থেকে আসা পাহাড়ি ডলে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী আখর উপজেলায় পানি অবনীত হচ্ছে। প্রতিনিয়ত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং হু হু করে বাড়ছে। আমি যে স্থানটিতে আছি এটি সীমান্তবর্তী আব্দুল্লাহপুর এলাকায়। এই এলাকায় একটি জাজিগাং রয়েছে। এই জাজিগাং এ যে পানি ভারত থেকে যেটি খাল দিয়ে প্রবেশ করছে, পানি হু হু করে এবং পুরো এলাকায় পানি ছড়িয়ে গেছে। এ পর্যন্ত 4টি ইউনিয়নের প্রায় 34টি উপর গ্রামে পানি প্রবেশ করেছে। ফলে মানুষ কিন্তু পানিবন্ধ হয়ে পড়েছে। ফলে যেসব মানুষ পানিবন্ধ হয়ে রয়েছে তারা কিন্তু বিভিন্ন যে স্কুলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। গতকাল দুপুর থেকে তারা এখান থেকে তারা আশ্রয় নিচ্ছেন। এছাড়া যদি বলে থাকে যে গতকাল যে বেইলি সেতুটি ভেঙে যাওয়ার ফলে, অস্থায়ী বেইলি সেতুটি ফলে এখানকার যে সড়ক যোগাযোগ ব্যবস্থা আগরতলা সড়কের একেবারে বন্ধ হয়ে গেছে। ফলে এখানকার যে স্থল বন্দর ইমিগ্রেশনের কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। তো যে আমি যে স্থানটিতে আছি এই স্থানটিতে দেখতেই পাচ্ছেন যে অস্থায়ী বেইলি সেতুটি ভেঙে যাওয়ার ফলে যে ওইখানকার যে মানুষজন রয়েছে, ওই পারের মানুষজন কিন্তু একেবারে আটকা পড়ে রয়েছে। তো আজ সকালে ফায়ার সার্ভিস এবং বিভিন্ন সংগঠনের লোকজন এসেছেন। পাশে একটি সেতুর কাজ চলছিল, এই সেতুর দিয়ে যে বিকল্প ব্যবস্থা তৈরি করার জন্য তারা কিন্তু চেষ্টা করছে, কিন্তু পানির স্রোতের তীব্র স্রোতের কারণে কিন্তু তারা পারছেন না। আর আরেকটি খবর যদি আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা সিলেট রেলপথের যে আজমপুর এলাকায় রেলপথে পানি প্রবেশ করেছে। ফলে রেলপথ চলাচল স্বাভাবিক রয়েছে। যদি পানি প্রবাহ বৃদ্ধি থাকে তাহলে কিন্তু রেলপথ বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা করছেন। এছাড়া যে জেলা পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে হাওড়া নদী এবং জাজিগাং সহ জাজিগাং এর পানি কিন্তু বিপদ সীমার ছোঁয়া অবস্থা। এই পানি যদি প্রবাহ বৃদ্ধি থাকে তাহলে কিন্তু নতুন করে আরো কিছু এলাকা পানিতে প্রবেশ করতে পারে বলে তিনি জানিয়েছেন। এছাড়া যে উপজেলা যে নির্বাহী কর্মকর্তা তিনি আমাকে বলেছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন
এবং যাদের বাড়িতে পানি উঠেছে তারা কিন্তু তাদের জন্য তালিকা তৈরি করছেন এবং শুকনো খাবার এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ আসলে তারা সাথে সাথে তাদের কাছে পৌঁছে দিবেন বলে আমাকে জানিয়েছেন। হ্যাঁ, এ ছিল আমার কাছে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। জ্যোতি। সহকর্মী মেহেদী নূর পরশ যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। এবার যাব নোয়াখালীতে। নোয়াখালীতে আছেন মাওলা সুজন। সুজন, আপনার কাছে আমার একই প্রশ্ন থাকবে যে আসলে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে নোয়াখালীতে এবং দুর্গত এলাকার মানুষকে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে জানাবেন। দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা সংযোগটি স্থাপন করতে পারলে আবারও আপনাদেরকে জানাবার চেষ্টা করব। এবার বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসের বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। হাসান, বন্যায় এ পর্যন্ত কোন কোন জেলায় বন্যা দেখা দিয়েছে, কি বলছে আসলে বন্যা সতর্কীকরণ কেন্দ্র? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি বিআইডব্লিউটি, যেখানে সারা দেশে আসলে বন্যা পরিস্থিতিতে আসলে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য বিআইডব্লিউটি কিছু কার্যক্রম নিয়েছে বলে আমরা এখানে জানতে পেরেছি। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর মোস্তফার সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে আমরা গত কয়েক ঘন্টার মধ্যে তারা কিন্তু 10টি স্পিড বোট এখান থেকে পাঠিয়েছেন ফেনী এবং নোয়াখালী অঞ্চলে, সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য, এবং 3টি জাহাজ কিন্তু তারা প্রস্তুতি রেখেছেন যে কোনো পরিস্থিতিতে আসলে যদি বেশি মানুষ উদ্ধার করতে হয় সেখান থেকে, সে কারণে কিন্তু 3টি জাহাজ তারা প্রস্তুতি রেখেছে। তবে সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হচ্ছে যে মাতামুহুরি যে প্রকল্পটি রয়েছে, ফলে সেখানে কিন্তু বড় ধরনের জাহাজ ওই নদী দিয়ে আসলে যেতে পারছে না, ফলে উদ্ধার কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে এবং সেখানে ছোট ছোট স্পিডবোট এবং ছোট ছোট নৌকাই কিন্তু আসলে একমাত্র ভরসা এখন পর্যন্ত। তবে ত্রাণ কার্যক্রম সহ অন্যান্য সামগ্রিক কার্যক্রম পরিচালনার জন্য এখান থেকে প্রস্তুতি রাখা হয়েছে এবং ইতিমধ্যে 10টি স্পিডবোট তারা এখান থেকে পাঠিয়েছেন। যদিও তাদের নিজস্ব সেসব স্পিডবোট নয়, সেগুলো কিন্তু আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে, বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে এবং কোম্পানিগুলো থেকে, সেগুলো কিন্তু ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং আরও যাতে প্রস্তুতি রাখা হয়েছে যাতে সব ধরনের যেসব উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ কার্যক্রমে যাতে এসব স্পিড বোটগুলোকে ব্যবহার করা যায় সে ব্যাপারে কিন্তু তারা সবশেষ প্রস্তুতি নিয়েছে। আমরা দেখেছি যে গতকালকে সারা দেশে বন্যা পরিস্থিতি আসলে অস্বাভাবিক হওয়ার পরে কিন্তু সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বেশ কিছু শিক্ষার্থী সকালে খুব ভোরের দিকে কিন্তু বিআইডব্লিউটিতে আসে এবং তাদেরকে উদ্ধার কার্যক্রমের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু তারা অবহিত করেন এবং আমরা দেখেছি যে সেখানে সকালে উপদেষ্টা নাহিদ এসেছিলেন, তিনি শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছেন এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তা এবং এখানকার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন এবং তারা উদ্ধার কার্যক্রমের জন্য বিআইডব্লিউটি এর পক্ষ থেকে অর্থাৎ জাহাজের পক্ষ থেকে যেসব কার্যক্রম নেওয়া দরকার সে ব্যাপারে কিন্তু তারা সতর্ক করেছেন এবং আমরা দেখেছি যে তারা যেটি বলছেন তাদের হটলাইন নম্বরগুলো আসলে সংযোগ করা যাচ্ছে না এবং ফেনী এবং নোয়াখালী সহ কুমিল্লার যেসব অঞ্চলে তাদের যোগাযোগ করার দরকার ছিল সেগুলোতে কিন্তু ইন্টারনেট সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার ফলে কিন্তু তারা যোগাযোগ করতে পারছে না। এখন পর্যন্ত মোবাইল নেটওয়ার্কে তাদের একমাত্র ভরসা এবং তারা সেটি করে যাচ্ছেন এবং তাদের যে ডুবুরি দল রয়েছে তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ কার্যক্রমে কোনো ধরনের ব্যাহত না হয় সে ব্যাপারে কিন্তু তারা তৎপরতা রয়েছেন। যদিও সেখানকার যে মাঠ থেকে যেসব তথ্য তারা পাচ্ছেন সেটি কিন্তু আসলে কোনো ক্রমে অনুকূলে নয় এবং তাদের যেসব প্রস্তুতি রয়েছে আসলে সেই প্রস্তুতির পরিস্থিতির তুলনায় কিন্তু মোটেই খুব সামান্য বলছেন এখানকার কর্মকর্তারা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এবং সেনাবাহিনী নৌবাহিনীর পাশাপাশি অন্যান্য যেসব ত্রাণ উদ্ধারকারী সংস্থা রয়েছে তাদের কিন্তু সবার সহযোগিতা চেয়েছেন এবং আমরা দেখেছিলাম যে এর আগে সিলেটে যেসব বন্যা হয়েছিল সেখানে কিন্তু বিআইডব্লিউটিএ সেখানে কিন্তু বড় বড় জাহাজ দিয়ে তারা কিন্তু উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন এবং সেটি কিন্তু কুমিল্লা এবং ফেনী এলাকায় এখন কার্যক্রম নেওয়া হচ্ছে বলে এখানকার আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এবং তারা এখানকার কর্মকর্তারা ইতিমধ্যে একটি রুদ্ধদ্বার মিটিং এ বসেছেন এবং আগামী কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা সবশেষ পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ করবেন এবং সেখানকার যেসব কর্মকর্তা রয়েছেন অর্থাৎ ফেনী এবং নোয়াখালী এলাকায় যেসব তাদের অফিস রয়েছে সেখানে কিন্তু তারা সর্বোচ্চ যোগাযোগের চেষ্টা করছেন এবং উদ্ধার তৎপরতা এবং সামগ্রিক ত্রাণ কার্যক্রম চালানোর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে বিআইডব্লিউ অফিস থেকে সবশেষ পরিস্থিতি। জ্যোতি, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। দেখছেন দেশ জনপদ লাইভ।
দর্শক, আবারও আপনাদেরকে বন্যা পরিস্থিতির খবর জানাবো। এবার বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। প্রথমে চলে যাব আমি লক্ষ্মীপুরে আমাদের সহকর্মী স্বপন আছেন। স্বপন, আসলে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং দুর্গত এলাকার মানুষকে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে কিনা সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। জ্যোতি, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী বন্যার খবর। আসলে আমরা লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাজানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে লক্ষ্মীপুরে বন্যা হয়নি। লক্ষ্মীপুরে যে খালগুলো আছে, বিশেষ করে খালগুলোতে কিছু প্রভাবশালী মানুষ বাদ দিয়ে তারা মাছ চাষ করার কারণে লক্ষ্মীপুরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুরে গত 5 থেকে 6 দিন টানা বৃষ্টির কারণে লক্ষ্মীপুরের 4টি উপজেলার নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক তিনি আমাদেরকে জানিয়েছেন যে বৃষ্টি কমে গেলে লক্ষ্মীপুরের যে নিম্ন অঞ্চলে পানি জমেছে সেই পানিগুলো দ্রুত কেটে পড়বে। এছাড়া তিনি আমাদেরকে আরো জানিয়েছেন যে লক্ষ্মীপুরের যে কমলনগর, রামগতি, রায়পুর এবং সদরের যে ইউনিয়নরা আছেন তারা এখন এবং এসেছিলেন, তারা মাঠে কাজ করছে। যেসব খালে মাছ চাষ করার জন্য বাদ দিয়ে মাছ চাষ করা হচ্ছে সেসব খালগুলো কেটে দিচ্ছে। তিনি আশা প্রকাশ করছেন যে লক্ষ্মীপুরের যে পানিগুলো জমছে সেগুলো দ্রুত নদীতে চলে যাবে। এছাড়াও লক্ষ্মীপুরে এই পর্যন্ত যে টানা বৃষ্টির কারণে প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং লক্ষ্মীপুরে 185টি আশ্রয় কেন্দ্র পানি বৃদ্ধি পেলে মানুষ যেন আশ্রয়কেন্দ্রে আসতে পারে সেজন্য প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত 185টি আশ্রয়কেন্দ্রে জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে 100 জন মানুষ আশ্রয় নিয়েছে এবং যারা পানিবন্দী হয়ে আছেন তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছেন। লক্ষ্মীপুরের জেলা প্রশাসন থেকে হটলাইন চালু করা হয়েছে। যারা হটলাইনে যোগাযোগ করছে তাদেরকে লক্ষ্মীপুরে প্রশাসনের লোকজন গিয়ে পানি দিচ্ছেন। আমরা আপনাকে যদি আর একটু জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরের যে সদর উপজেলা বমরিগঞ্জ এলাকা, উত্তরাগঞ্জ এলাকায় এবং কমলনগরের কিছু এলাকায় যেসব ইট ভাটা রয়েছে ওইসব ইট ভাটার মালিকজন তাদের ইট পরিবহনের জন্য বিভিন্ন খালে তারা বাঁধ দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করেছেন। জেলা প্রশাসক জানিয়েছেন যে এসব বাঁধগুলো দ্রুত কাটা হচ্ছে। তিনি আশা করতেছেন যে আজ এবং কাল যদি বাঁধগুলো কাটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে লক্ষ্মীপুরের যে নিম্নাঞ্চলে পানি জমেছে সেসব পানি চলে যাবে। ফেনী এবং নোয়াখালীতে যে ভারতের ত্রিপুরা থেকে পানি আসার কারণে যে বন্যার সৃষ্টি হয়েছে, লক্ষ্মীপুরে সেই ওই রকম পানি এখনো আসে নাই। তো লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতা আছে সেটা দ্রুত কেটে যাবে। যদি এই ছিল লক্ষ্মীপুর থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। সাইফুল ইসলাম স্বপন যুক্ত ছিলেন লক্ষ্মীপুর থেকে। এবার যাব কুমিল্লায় আছেন সুমন কবির। সুমন, আসলে কুমিল্লাতে আসলে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে বন্যায় জানাবেন আমাদেরকে। জানা কি কুমিল্লার পরিস্থিতি আসলে ভয়াবহ। কুমিল্লার যে গোমতী নদী, সেই গোমতী নদীতে আসলে বিপদসীমার 75 সেন্টিমিটার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। আর তবে জানা কি কুমিল্লার যে কামারখাড়া, এখানে প্রায় 20,000 লোক নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে এবং সেই দিক থেকে যদি বলি কুমিল্লার যে অবস্থা, সার্বিক অবস্থা আসলে খুব ভালো নেই। আমি যে কুমিল্লা আবহাওয়াবিদ ওনার সাথে কথা বলেছিলাম, উনি আমাদেরকে জানিয়েছেন 80 সেন্টিমিটার উপর দিয়ে আসলে বিপদসীমা প্রবাহিত হচ্ছে এবং আর তবে জানা কি কুমিল্লার কামারখাড়া হতে শুরু করে কুমিল্লাতে নিম্নাঞ্চল যে রয়েছে গোমতী নদী, সেই গোমতী নদীতে আমরা দেখতে পাচ্ছি নিরাপদ আশ্রয়ের জন্য সকলে গরু এবং যারা মালামাল নিয়ে আসলে বিভিন্ন তারা যাচ্ছে নিরাপদ আশ্রয়। জেলা প্রশাসকের যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে এবং কুমিল্লার যে ছাত্র সমন্বয়ক রয়েছে এবং সেই সাথে যে সামাজিক সংগঠন এবং এখানকার যারা স্থানীয় লোক রয়েছে তারা আসলে সহযোগিতা করছেন। কুমিল্লার প্রতিটি পয়েন্টে আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে একটা বিষয় জানাই রাখি, যদি কুমিল্লা যেহেতু অনেক জেলার পুরাতন প্রাচীন শহর, সেই শহর যদি বাঁধ ভেঙে যায় তাহলে আসলে এখানে বড় বিপদের সম্মুখীন হতে চলেছে কুমিল্লা। আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার যে ভয়াবহ নদী গোমতী নদী, কুমিল্লার দুঃখ বলা হয়, সেই দুঃখে এখন মানুষ বুঝতে শুরু করেছে আসলে কুমিল্লার গোমতী নদীর দুঃখ। আরেকটা বিষয় জানা কি কুমিল্লা প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ লোক আসলে এদের চরাঞ্চলের সাথে তারা বসবাস করে এবং সেই লোকগুলো এখন আসলে নিরাপদ আশ্রয়ের জন্য তার ঠিকানা করছে। তারা গতকাল রাত্রে তাদেরকে জেলা প্রশাসন পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, সেই মাইকিং এর পরও তারা নিরাপদ আশ্রয় যায়নি, কিন্তু এখন যাওয়া শুরু করেছে। এবং সেদিক থেকে যদি বলি কুমিল্লার নিরাপদ আশ্রয় সকলে যাচ্ছেন এবং তারা বলছেন অতি সত্বর আসলে এটা যাতে সমাধান আল্লাহ তাআলার কাছে তারা সবাই প্রার্থনা করছেন। এবং কুমিল্লার আমরা জানি জেলা পরিষদের কথা বলেছি, ওনারা সকল ধরনের ত্রাণের ব্যবস্থা করেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে, পুলিশ, বিজিবি সকলের পক্ষ থেকে আসলে এই ত্রাণ ব্যবস্থা সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার যে সার্বিক অবস্থা গোমতী নদীর আসলে সুবিধা নয়। বিপদসীমার 75 সেন্টিমিটার উপর দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে, যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। এবং সেদিক থেকে জেলা প্রশাসন এবং সেনাবাহিনী, পুলিশ সকলে ছাত্র সমন্বয় স্থানীয় যারা
লোক এবং যারা জনপ্রতিনিধি আসলে এখন তার নেই, সেদিক থেকে বলা যায় যারা বিএনপি জামাত শিবির রয়েছে তারা আসলে সকলকে সহযোগিতা করছেন। আমি আপনাকে বলতে পারি যে কুমিল্লার স্বাভাবিক অবস্থা যদি বলা চলে, এখন পর্যন্ত আসলে প্রতিটি এলাকায় মানুষ নির্ঘুম রাত তারা ঘুমাতে পারেনি, এবং সেদিক থেকে যদি বলি আসলে মানুষ আতঙ্কে আছে, এবং যারা গরু ছাগল এবং যে আশেপাশে যত সাধারণ মানুষ রয়েছে ঘুমতি পাড়ের আশেপাশে যারা বসবাস করে তারা সারা জায়গায় পাহারা দিয়েছে, এবং বিভিন্ন পয়েন্ট আমরা দেখেছি ভাঙ্গা কিছু কিছু জায়গায় আসলে ফাটল দেখা দিয়েছে, এবং সেগুলো আসলে পানি যারা পানি ওয়াটার অফ দ্য যারা লোক রয়েছে তারা আসলে এগুলো স্থানীয় লোকদেরকে নিয়ে আসলে কাজ করছেন, সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসছেন এবং তার শুকনো খাবারের ব্যবস্থা করছেন, এবং নিরাপদ আশ্রয়ের জন্য কুমিল্লা জিলা স্কুল, ভিক্টোরিয়া কলেজ, হাই স্কুল এবং আপনার যে আশেপাশে যে স্কুলগুলো আছে দোতলা তিনতলা ভবন এগুলোতে আসলে তাদেরকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হচ্ছে। সেদিক থেকে সকলকে মাইকিং করে জানানো হচ্ছে যে কুমিল্লার যে পারিবেশিক যে অবস্থা এখন আসলে মানুষকে ভয়াবহ দিন পার করছেন, এবং সেদিক থেকে যদি বলি আসলে তারা বলছেন যে কুমিল্লার যে অবস্থা আমরা দেখছি নিরাপদ আশ্রয়ের জন্য সকলে যাচ্ছেন, এবং তারা বলছেন আমার এক রাতের মধ্যে আমরা আসলে বিক্ষুব্ধ হয়ে গেলাম, কারণ হচ্ছে এতদিনের যার যে জিনিস জোড়ানো হয়েছিল কিছু বের করতে পারেনি তার, কারণ প্রত্যেকটা বাড়ি ঘর আমরা দেখেছি আসলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, সবগুলো বাড়ি ডুবে গিয়েছে, এবং সেদিক থেকে বলা চলে প্রায় 20,000 লোক এখন পর্যন্ত এখান থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য তারা যাচ্ছে, এবং জেলা প্রশাসন পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, বিভিন্ন মাইকেও তা বলা হচ্ছে যে নিরাপদ আশ্রয়ে সবাইকে চলে যাওয়ার জন্য। সেদিক থেকে যদি বলি সেনাবাহিনী এবং যারা পুলিশ বিজিবি রয়েছে তারাই আসলে দেখছেন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জ্যোতি। কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন কবির। টানা বৃষ্টির সঙ্গে পাহাড়ি ছড়া ও নদ নদী দিয়ে তীব্র বেগে ভারত থেকে পানি আসে। দর্শক এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন এতে বন্যায় ভাসছে বিভিন্ন জেলা। দর্শক এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে মাওলা সুজন যুক্ত হবেন আমাদের সাথে। সুজন যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। সুজন, আপনি জানাবেন যে আসলে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে নোয়াখালীতে এবং দুর্গত এলাকার মানুষরা আসলে কোথায় আছেন এবং তারা কি ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা প্রশাসনের পক্ষ থেকে, সার্বিক চিত্র জানাবেন। জ্যোতি, আপনি জানেন যে টানা বৃষ্টির কারণে নোয়াখালীতে ভীষণ বন্যা দেখা দিয়েছে। আসলে এটি প্রথমে ছিল জলাবদ্ধতা, পরে এটি বন্যায় রূপ নিয়েছে। তো আমি যদি এখন বলি যে আমরা যে জেলার প্রত্যেকটি উপজেলায় যে বন্যা পরিস্থিতি অত্যন্ত এখন প্রকট আকার ধারণ করেছে বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে এই বন্যা পরিস্থিতিকে সামনে রেখে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে চলছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি একটা বৈঠক চলছে, যেখানে সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক দেয়ান মাহবুবুর রহমান। তো আমি এখন তার কাছে জানতে চাইবো যে আসলে যে বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমার জেলাদের সার্বিক পরিস্থিতি কি এখন বর্তমানে রয়েছে। না, নোয়াখালীতে যে বন্যা অবস্থা আসলে গত রাতে বৃষ্টি হয়নি, ভাবছিলাম হয়তো ইমপ্রুভ করবে, কিন্তু সকাল থেকে প্রচুর আবার ভারী বর্ষণ শুরু হয়েছে। এতে আমার মনে হয় বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে। আমাদের এখন পর্যন্ত আমাদের প্রায় 20 লক্ষাধিক মানুষ আমাদের পানিবন্দী আছে এবং আমাদের আশ্রয় কেন্দ্রে 36,000 লোক আশ্রয় কেন্দ্রে আছে। আমরা শুকনো খাবার এখানে সকলকে সরবরাহ করাও কঠিন হয়ে যাচ্ছে, কারণ শুকনো খাবার আমরা যে প্যাকেট করবো সেই প্যাকেটটি করা পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। আমরা গুড় নিয়ে প্যাকেট করে সেটা এখন পাওয়া যাচ্ছে না, সব জায়গায় পানি উঠে গেছে এবং সব জায়গায় খাবার পৌঁছানো আসলে আমাদের যে জনবলের দরকার সেটাও আমাদের ঘাটতি আছে। এই মুহূর্তে স্বেচ্ছাসেবক নয়, আমাদের বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে, তারা স্বেচ্ছাসেবীর ভিত্তিতে কাজ করে, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি এবং তারাও কাজ করতেছে স্ব উদ্যোগে, এবং প্রত্যেক শ্রেণীর মানুষকে আমরা আহ্বান জানিয়েছি এই মানুষের পাশে, বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ইতিমধ্যে আমরা জরুরি বৈঠক করছি। এখন এই মুহূর্তে আমাদের আরো কি করণীয় নির্ধারণ করা যায়, কিভাবে মানুষকে রেস্কিউ করা যায়, কিভাবে মানুষকে খাবারটি পৌঁছিয়ে দেওয়া যায়। মোট কথা এখন আমাদের যে আশ্রয় কেন্দ্র আছে সেখানে মানুষের কাছে খাবার পৌঁছিয়ে দেওয়াই হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা এই মুহূর্তে আমরা ফেস করছি। সেটাকে আমরা ওভারকাম করার জন্য চেষ্টা করছি, সকলে সহযোগিতা যাচ্ছি। আমরা বিত্তশালী যারা আছে তারা প্রত্যেকে যদি এগিয়ে আসে তাহলে হয়তো এটা আমরা সকলের জন্য এটা সরকার কাজ করছে, বা সরকারের একার পক্ষে সম্ভব না। সকল মানুষকে আমি এই দুর্যোগে অংশগ্রহণ মানে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেমন বলছিলেন জেলা প্রশাসক দেয়ান মাহবুবুর রহমান এই জরুরি বৈঠকে তিনি যে জেলার বাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন, সামাজিক সাংস্কৃতিক যেসব রাজনৈতিক দল আছে সেগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, একই সাথে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ জ্যোতি। নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাওলা সুজন। দেখছেন দেশ জনপদ লাইভ। জয়পুরহাটে 6 বছর ধরে চলছে 4 লেন সড়কের কাজ। দীর্ঘদিনেও তা শেষ না হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছে জেলাবাসী। দর্শক এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, দ্রুত কাজ শেষ করতে কোনো পদক্ষেপ দেখছেন কিনা, এ নিয়ে আসলে কি বলছে আসলে প্রশাসন?
হ্যাঁ, যদি আমি একটু জানিয়ে রাখি যে জয়পুরহাটের 0 পয়েন্ট থেকে হারাইল পর্যন্ত 4 লেন রাস্তার কাজ গত 18 সালের 30শে সেপ্টেম্বর কিন্তু ভিত্তি স্থাপন হয়েছিল। তারপর থেকে কিন্তু একেবারে এই যে সেপ্টেম্বরের 30 তারিখ আসলে 6 বছর হবে। তো এই 6 বছরে কিন্তু জয়পুরহাটের 0 পয়েন্ট থেকে হারাইল পর্যন্ত শুধুমাত্র ড্রেনের কাজও এখনো শেষ হয়নি। এই 6 বছরে ড্রেনের কাজ শেষ হওয়ার পর কিন্তু এখানে বিদ্যুতের কাজ, অর্থাৎ বিদ্যুতের পোলগুলো সরানো হবে এবং তারপরে কিন্তু 4 লেন রাস্তা অর্থাৎ 4 লেন রাস্তার কাজ শুরু হবে। আমি একটু জানিয়ে রাখি যে জয়পুরহাটে এই যত্রতত্র খানা খন্দ করে এই যে 6 বছর ধরে কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে এবং এ কারণে কিন্তু ব্যাপকভাবে যানজট এখনো হচ্ছে। তো এখানে যে হাসপাতালে রোগী বা সাধারণ পথচারীরা যে যেতে যে এতটাই দুর্ভোগে পড়ে, তো এটা আসলে মানে বলা যায় যে জেলাবাসীর জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তো এখানে আমি দাঁড়িয়ে আছি জয়পুরহাট 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট থেকে কিন্তু হারাইল পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা। আমি সড়ক জনপদের যে নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামানের সঙ্গে আজকেই আমি কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে আবার নতুন করে উপদেষ্টাদের কাছে মিনিস্ট্রিতে তাদের আবার এই কাজের জন্য আবার সিদ্ধান্ত হয়েছে, তারা সেই কাজের জন্য পাঠাবে। সে কাজ অনুমোদন হয়ে আসলে আবার সে জয়পুরহাটের কাজ শুরু হবে। আমি একজন এখানে জেলার ছাত্র সমন্বয়কারীর মধ্যে একজন আছেন উপস্থিত, তার সঙ্গে আমি কথা বলে জানতে চাই, আপনি তো জয়পুরহাটের সন্তান এবং সমন্বয়কারী, আপনাদের নতুন সরকারের কাছে বা কি দাবি দেওয়া আছে বা আপনি কি মনে করেন? দীর্ঘ 6 বছর ধরে জয়পুরহাটবাসী এই জনদুর্ভোগের ভোগান্তিতে ভুগছে। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত আমাদের এই জয়পুরহাটবাসীর দিকে তাকাক, আমাদের জয়পুরহাটবাসীর দুর্ভোগকে দূর করুক। জয়পুরহাটবাসীর জন্য এই জনদুর্ভোগ গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত এটার জন্য বাজেট পাস করুক, পাশাপাশি এর জন্য ব্যবস্থা নিক। ধন্যবাদ। আমি একজন এখানকার অটো শ্রমিক, তার সঙ্গে জানতে চাইবো যে আপনি তো গাড়ি চলাচল করেন, অটো চালান, তো আপনার কোনো সমস্যা হচ্ছে বা এটা কি মনে করেন রাস্তার জন্য? আমাদের অনেক সমস্যা হচ্ছে। দিনে 200 টাকা কাজ করলে 100 টাকা গাড়ি কাজ করাতেই লাগে। আমরা চাচ্ছি আমাদের রাস্তাটা নতুন সরকার খুব দ্রুত করুক। দীর্ঘ 6 বছর যাবত আমরা এই ভোগান্তি করেছি। আমরা সরকারের কাছে একটাই দাবি যে নতুন সরকার আমাদের রাস্তাটা দ্রুত কমপ্লিট করে দিই। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে আসলে এখন আমরা জয়পুরহাটবাসী অনেক শ্রেণী পেশার মানুষের একটা জনমনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এই 4 লেন রাস্তার কাজ 6 বছরে যখন ড্রেনের কাজ শেষ হয়নি, তারপরে বিদ্যুতের পোলের কাজ, পাশাপাশি তারপরে 4 লেন রাস্তার কাজ শুরু হবে, এইটা কবের দিকে শেষ হবে এবং এই দুর্ভোগ কবের দিকে মানে থেকে মুক্তি পাবে জয়পুরহাটবাসী, এটাই এখন সাধারণ মানুষের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই 4 লেন রাস্তার জনদুর্ভোগের সর্বশেষ পরিস্থিতি। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে জ্যোতির কাছে। জ্যোতি, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাজেক সড়কের বাঘাইহাট বাজার, মাচালং ও কবাখালী অংশে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ আছে। এতে সাজেক ভ্রমণে আসা পর্যটকরা আটকে পড়েছে। দর্শক নিয়ে আরো জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, পর্যটকদের উদ্ধার করতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এবং এলাকার সার্বিক চিত্র আসলে কেমন দেখছেন? যদি গত 5 দিনের টানা বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে, পাশাপাশি খাগড়াছড়ি জেলা পুরোটাই নির্মাঞ্চল প্লাবিত হয়েছে বন্যার পানিতে। যেহেতু সাজেক যাওয়ার একমাত্র পথ রয়েছে খাগড়াছড়ি হয়ে যেতে হয়। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী, মাচালং বাজার, বাঘাইহাট বাজার বন্যার পানিতে তলিয়ে যাওয়ার ফলে সাজেকে যাতায়াতের যে একমাত্র পথটি সেটি একেবারে বন্ধ হয়ে গেছে। ফলে সাজেকের সাথে সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন বলা যায়। আমরা কথা বলেছিলাম সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জনের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সোমবার বিকেলে এবং মঙ্গলবার সকালে প্রায় 17 থেকে 20টি পর্যটকবাহী গাড়ি সাজেকে প্রবেশ করেছে এবং এতে করে 200 থেকে প্রায় 250 পর্যটক বর্তমানে সাজেকে অবস্থান করছেন, তারা আটকা আছেন সাজেকে। আমরা কথা বলেছিলাম সাজেকের কিছু রিসোর্ট কটেজ মালিক সমিতির মালিকের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বর্তমানে পর্যটকরা সাজেকে নিরাপদে অবস্থান করছেন। তাদের কাছ থেকে হোটেল, কটেজ এবং রিসোর্ট ভাড়া বাবদ কোনো অতিরিক্ত ভাড়া তারা আদায় করছেন না। শুধুমাত্র যে পানির যে চার্জটি, যে সার্ভিস চার্জটি রয়েছে, শুধু তারা সেটি নিচ্ছেন তাদের কাছ থেকে, পর্যটক
পর্যটকদের কাছ থেকে, এবং যতদিন পর্যটকরা নিরাপদে তাদের গন্তব্যে ফিরতে না পারবেন ততদিন পর্যন্ত তারা এই সুবিধা পাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারের সাথে। তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে বাঘাইছড়িতে সাজেকে বর্তমানে আসলে 200 থেকে 250 পর্যটক অবস্থান করছেন, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম যে তাদেরকে বিকল্প কোনো উপায়ে ফেরত আনা হবে কিনা। তিনি আমাদেরকে যেটি বলেছিলেন সেটি হচ্ছে বর্তমানে বাঘাইছড়ি উপজেলা বন্যা কবলিত হওয়ার কারণে বাঘাইছড়ির প্রায় অনেকগুলো ইউনিয়ন, বঙ্গলতলি, রূপকারী সহ মারিশা, সাজেক অনেকগুলো ইউনিয়ন আসলে বন্যার পানিতে তলিয়ে গেছে। ফলে প্রায় 20টি গ্রাম তলিয়ে গেছে এবং 10,000-এর মতো মানুষ আটকা আছে পানিতে। তো বিকল্প উপায়ে ফেরত আনা হবে কিনা সেটা তিনি বলছিলেন যে তারা নিরাপদে যেহেতু ওখানে আছেন তারা আপাতত ওখানেই থাকবেন, তাদেরকে এখনই ফিরিয়ে আনা হবে না, যখন সড়ক থেকে পানি নেমে যাবে তখনই আসলে তারা নিরাপদে তাদের গন্তব্যে ফিরতে পারবেন বলে আমাদেরকে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন। যদি এই ছিল সাজেকে পর্যটকরা আটকা পড়া পর্যটকদের সর্বশেষ। রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মিশু মল্লিক। দেখছেন দেশ জনপদ লাইভ। নিত্য পণ্যের বাজার পরিস্থিতি জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, মাছ মাংস সহ নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন দাম দর নিয়ে? খুলনায় কিন্তু নিত্য প্রয়োজনীয় যেই জিনিসপত্রগুলো আছে তার দাম কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কমতে শুরু করেছে। আমরা সকালে খুলনার যেই মাংসের বাজারগুলো আছে, মাংসের বাজারগুলো থেকে দেখতে পেয়েছি যে গরুর মাংস কিন্তু 750 টাকা করে বিক্রি হলেও এখন কিন্তু 650 টাকা করে বিক্রি করছে, মানে প্রায় 100 টাকা করে কেজিতে কমেছে। পাশাপাশি মুরগির মাংস কিন্তু ব্রয়লার এটা ছিল 180 থেকে 200, সেটা কিন্তু কমে 150 বা 140 এসেছে। আরেকটু বিষয় একটু বলে রাখি যে নিত্য প্রয়োজনীয় যে মাল বা ইয়েগুলো আছে, যেমন আপনার লাউ কিন্তু দাম কমেছে 10 টাকা করে কেজিতে। টমেটোর দাম অনেক কমেছে, টমেটো আগে 180 টাকা করে বিক্রি হলে এখন কিন্তু বাজারে 100 টাকা করে পাচ্ছি। তবে একটু বলে রাখি যে ঝালের দাম কিন্তু অস্বাভাবিকভাবে বেড়েছে গতকাল থেকে আজকে। গতকাল ঝাল 120 থেকে 30 টাকা করে বিক্রি হলেও আপনার আজকে কিন্তু ঝাল বিক্রি হচ্ছে 200 টাকা করে কেজিতে। এর বাইরে যদি বলে থাকি যে চিচিঙ্গা, ঝিঙে, পটল, উস্তে, কচুরমুখী বা যেইগুলো আসলে প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রয়োজন, সেই সব বাজার মূল্য কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের ভিতর আছে। আমরা একটু কথা বলবো খুলনা সাধারণ মানুষের কাছে যে আসলে বাজারের দাম কমেছে কি কারণে, একটু বলবেন আর কি। বাজারের দাম বর্তমান ছাত্র আন্দোলনের পর থেকে বাজারের দাম কমে গেছে। চাঁদাবাজি নাই, সন্ত্রাস নাই। বর্তমান সরকারের কাছে এটাই আহ্বান যে যাতে সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ যে সরকার যেন এইগুলো তার সুন্দর করে রাখে। তার কাছে এটাই বিশেষ আহ্বান। যেরকম গরুর গোশতের দাম কমে গেছে, ডিম 1 টাকা করে কমে গেছে। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে খুলনা সাধারণ মানুষের বক্তব্য যে শহরে বা বাজারগুলোতে কিন্তু চাঁদাবাজি কমে যাওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ন্ত্রণে এসেছে বলেছে তারা দাবি, এবং তারা এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেছে যে এই চাঁদাবাজি রাস্তাঘাটে এবং বাজারগুলোতে চাঁদাবাজি যেন কম থাকে, তাহলে হয়তো বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ মানুষের নাগালের ভিতরে থাকবে। খুলনা থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। খুলনা থেকে নিত্য পণ্যের দরদাম নিয়ে আমাদেরকে জানাবার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।